ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানি ব্লগস। বানি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভালো আছি। অনেকদিন পর আবার একটা নতুন করে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। মাত্র 8,000 টাকায় লেপচাকা ভ্রমণ, তাও আবার ফ্লাইটে করে। তোমরা শুনেই ভাবছো তো মাত্র 8,000 টাকায় ফ্লাইটে করে লেপচাকা ভ্রমণ, তাও আবার কীভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে ভিডিওতে মধ্যে শেয়ার করবো। সবটা ডিটেলসটা দিয়ে দেবো। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার জন্য অনুরোধ করবো। তো আগের দিনে আমরা ফ্লাইটে করে চলে এসেছিলাম রূপসী এয়ারপোর্ট, যেটা আসামের মধ্যে পড়ে। তো আমাদের ফ্লাইটের এক একজনের ভাড়া পড়েছিল 1700 টাকা করে। হ্যাঁ, মাত্র 1700 টাকা। শুনে ভাবছো তো কীভাবে সম্ভব? যেহেতু ফ্লাইটটা ওখানে নতুন চালু হয়েছে, সেই কারণে ভাড়াটা একটু কম আছে। তো আমরা সবসময় বাসে ট্রেনে করে যাওয়া আসা করি, ফ্লাইটটা খুব বেশি চড়া হয় না। তো সুযোগ যখন পেয়েছি তো চলে এসেছি ফ্লাইটে করে। তো এত কম খরচে আমরা চলে এসেছি। প্রথমেই হচ্ছে রাজা ভাত খাওয়া। তো রূপসী এয়ারপোর্ট থেকে রাজা ভাত খাওয়া আসতে আমাদের ভাড়া পড়েছিল কিন্তু গাড়িতে 2,500 টাকা। সেটা আগের ভিডিওতে ডিটেলসে কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে আগের ভিডিওটা থেকে দেখে নিতে পারো। তো আমরা আর রাজা ভাত খাওয়াতে একদিন নাইট স্টে করেছিলাম। এবার রাজা ভাত খাওয়া থেকে আমাদের আজকে জার্নিটা শুরু হলো লেপচাখা যাওয়ার জন্য। আমাদের মেন ভিউ পয়েন্ট হচ্ছে লেপচাখা যাবো আমরা। তো লেপচাখা যেতে গেলে অনেক জায়গায় স্টে করে যেতে হয়। তো সেটা কীভাবে যাবো, কোন গাড়িতে করে যাবো, সেটাই তোমাদেরকে বলবো। তো রাজা ভাত খাওয়ার হোটেল মালিক বললো যে এখান থেকে শান্তালা বাড়ি যাওয়ার জন্য যে চলতি গাড়িগুলো আছে তাতে করে চলে যান, ভাড়া অনেক কম পড়বে। নিজেদের গাড়ি ভাড়া করে গেলে বেশি ভাড়া পড়বে। তো ওদের কথা মতো আমরা চলে গেলাম ওখানে চলতি গাড়িতে। তো চলতি গাড়িতে শান্তালা বাড়ি যাওয়া পর্যন্ত ভাড়া পড়েছিল 300 টাকা। বেড়াতে গেলে সবাই চাই যে একটু কম খরচে কীভাবে ঘোরা যায়। তো এখানে চারিদিকের মনোরম পরিবেশ সত্যিই মনটাকে ভালো করে দেয়। তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা শান্তালা বাড়ি থেকে এবারে আমাদের যেতে হবে হচ্ছে 0 পয়েন্ট। তো এখানে মোস্ট ফেভারিট খাবার হচ্ছে মোমো। তো আমরা এসে সবার কথার মতো মোমোটা ট্রাই করলাম। মোমোগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর খেতে ছিল। তো এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে, এক হচ্ছে পোর্ট নিতে হবে, দুই হচ্ছে তোমাদেরকে গাইড নিতে হবে। তোমাদের টিমে যতজনই থাকুক না কেন প্রত্যেকের টিমে একটা করে গাইড নিতে হবে এখান থেকে ট্রেকিংটা শুরু করার জন্য, কারণ এখানে গাইড ছাড়া কোনোভাবেই তোমাকে যেতে দেবে না। আর যদি কোনো বড় লাগেজ থেকে থাকে নিজেরা যদি ক্যারি করতে পারো তাহলে খুব ভালো, যদি না ক্যারি করতে পারো তাহলে পোর্ট দিয়ে ওদেরকে উঠিয়ে তোলাতে হবে। তো এদের দুজনের টাকা নিয়েছিল হচ্ছে যে 500, 1000 টাকা। আর শান্তালা বাড়ি থেকে 0 পয়েন্ট আসতে একটা গাড়ি নিতে হয়, নাহলে তোমাকে হেঁটে ট্রেকিং করে আসতে হবে। নিজেদের পার্সোনাল কোনো গাড়িতে ওরা আসতে দেবে না, ওখানে লোকাল যে গাড়িগুলো তাতে করে আসতে হবে। তার ভাড়া পড়েছিল 500 টাকা। মাত্র 1.5 কিলোমিটার রাস্তা 500 টাকা ভাড়া পড়েছিল, এইটাই একটুখানি বেশি ভাড়া লেগেছিল। তো চলো কথা বলতে বলতে আমরা 0 পয়েন্ট এসে অলরেডি ট্রেকিং কিন্তু শুরু করে দিয়েছি। তো ট্রেকিংটা কিন্তু খুব একটা মানে যে কষ্ট হয়নি এটাও বলবো না, আবার যে খুব কষ্ট হয়েছে ভালো লাগেনি এমনটাও বলবো না। ট্রেকিংটা কিন্তু খুবই ভালো ছিল। মোটামুটি 5 কিলোমিটার রাস্তা এইভাবে চড়াই উতরাই পথ দিয়ে উঠতে হয়েছে। সত্যিই কিন্তু খুবই মজাও লেগেছে, আবার কষ্টও লেগেছে। তো এখান থেকে জয়ন্তী রিভারটা দেখা যাচ্ছে, কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। এখানটা একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর, জাস্ট অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, জাস্ট ভাবা যাবে না, যতক্ষণ না যাবো ততক্ষণ পর্যন্ত আমরা ভাবতেই পারবো না যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে, আর তাও আবার আলিপুরদুয়ারে বক্সা ফোর্ট। তো চলো কথা বলতে বলতে আমরা চলে আসলাম, এইখান থেকে ট্রেকিংটা শুরু করলাম। তো রাস্তা দেখেই বুঝতে পারছো কীরকম ভয়ঙ্কর রাস্তা, ওপর থেকে নিচ পর্যন্ত জাস্ট দেখলে ভয় বুকটা শুকিয়ে যায়। আমরা ট্রেকিংটা শুরু করেছিলাম কিন্তু 10:40 থেকে, আমাদের পৌঁছাতে টাইম লেগে গিয়েছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতন। যে যতটা সময় নিয়ে হেঁটে ট্রেকিং করে উঠবে 1.5-2 ঘন্টাতেও ওঠা যায়, আবার তার থেকে বেশি সময় নিয়ে ওঠা যায়। যে যতটা রাস্তায় টাইমটা ওয়েস্ট করবে তার যেতে ততটা বেশি সময় লাগবে। তো আস্তে আস্তে মাঝে মাঝে ভিউ পয়েন্ট পাচ্ছিলাম, সেখানে একটু মাঝে মাঝে বসে বসে রেস্ট নিচ্ছিলাম। তো এখানে একটু ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে। তো ক্যাম্পিংয়ের ডিটেলসটা আমি তোমাদেরকে এই ভিডিওতে কোনো ভিডিওতে দিতে পারবো না, কারণ আমরা এই ক্যাম্পিং ব্যাপারে কারোর সঙ্গে কোনোরকম কোনো কথা বলিনি। যদি কারোর প্রয়োজন হয়ে থাকে এখানে ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখানের থেকে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো যদি কেউ ক্যাম্পিং করবে মনে করে থাকো। তো চলো একটুখানি বসে রেস্ট নিয়ে আবার আমরা জার্নিটা স্টার্ট করলাম। কষ্ট হচ্ছে, ভালোও লাগছে, মানে এত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে পাহাড়, চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে এরকমভাবে হেঁটে হেঁটে যাওয়া। তার মধ্যে রাস্তাটা দেখো কি পরিমাণ সরু, কতটা কেয়ারফুলি হেঁটে হেঁটে যেতে হবে। একটু 19-20 হলে যদি কোনো কারণে একবার যদি পাটা স্লিপ করে পড়ে যায় নিচে, মানে সত্যি ওঠাটা কতটা ভয়ঙ্কর হবে। আর সব থেকে বড়ো কথা, তাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যাবে নাকি, সেটাই হচ্ছে আরও ভয়ঙ্কর ব্যাপার। তো একটু করে যাচ্ছি, একটু করে রেস্ট নিচ্ছে। আমাদের সোনা বাবা যে এত সুন্দরভাবে হেঁটে হেঁটে যে ওপরে উঠবে এই 5 কিলোমিটার রাস্তা, সত্যিই ভাবতে পারিনি। ওর পক্ষে এই রাস্তায় 5 কিলোমিটার হেঁটে ওঠা বাস সত্যি আমার কাছে না মানে এত ভালো লাগছে ভেবেই। আমার নিজেদের কষ্ট হচ্ছে, কিন্তু ওর মনের ইচ্ছেটা জোরটা যে এতটা, সেটা ওকে না দেখলে সত্যিই বোঝা যায় না। তো চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু বক্সা ফোর্ট। হ্যাঁ, যার জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, যার জন্য আমরা স্বাধীন দেশে বাস করছি, সেই মানুষটাকে এখানে 3 দিনের জন্য আটকে রাখা হয়েছিল। আমাদের নেতাজিকে এখানে 3 দিনের জন্য কিন্তু আটকে রাখা হয়েছিল এই বক্সা ফোর্ট। তো এই বক্সা ফোর্টটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম না, এটা নেক্সট ভিডিওতে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, যেহেতু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আর প্রত্যেকে আমরা ক্লান্ত হয়ে
হয়ে গিয়েছিলাম, যেহেতু এত হাঁটার অভ্যাস নেই, তার মধ্যে পাহাড়ি রাস্তা, কতটা চড়াই উতরাই রাস্তা সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। সেই কারণে আর ওই দিনে খুব বেশি ঘোরাঘুরি করিনি, এটা আসার দিনে ঘোরাঘুরি করেছি। তো বক্সা ফোর্ট রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার, ওখান থেকে আরও 2 কিলোমিটার হেঁটে উঠতে হয়, তো কষ্টটা কিন্তু প্রচুর হচ্ছে। চলো আমাদের লেপচাখা যেতে আর বাকি আছে 1.4 কিলোমিটার। এখানে এসে গুটি গুটি পায়ে হাঁটছি, এই কারণে এখানে একটা হরিণ দেখতে পেয়েছি। বনের পশুকে স্বচক্ষে দেখা, নিজের চোখে দেখা, সেটার মানে অনুভূতিটাই একটা অন্যরকম। যাই হোক, ক্যামেরা বন্দি করতে পারিনি, অনেক ডিস্টেন্সে ছিল, সেই কারণে ক্যামেরা বন্দি করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো একটু করে বসছি, একটু করে রেস্ট নিচ্ছি, আবার হাঁটছি। দেখো না কষ্টটা কি পরিমাণ হচ্ছে, কেউ নেই আর সঙ্গে সেইভাবে যতজন আসছিল বেশিরভাগ মানুষজন ওই বক্সা ফোর্ট পর্যন্ত আসে, লেপচাখা পর্যন্ত কিন্তু সবাই ওঠে না কিংবা যায়ও না, খুব কম সংখ্যক মানুষই লেপচাখা যায়। তো আমরা যাবো লেপচাখা, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তো চলো পায়ে হেঁটে এখনও উঠতে হবে, কিন্তু প্রায় আমাদের 1.5 কিলোমিটার মতন রাস্তা। আমার সোনা বাবাও হাঁটছে, মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু করে বসছে আবার হাঁটছে। তো রাস্তা যত ওপরে উঠছি তত আরও ভয়ঙ্কর হচ্ছে। এখানের মানুষের জীবনযাত্রা কিন্তু ভীষণই কঠিন। এখানে কেউ যদি কোনো কারণে কোনোভাবে যদি অসুস্থ হয়ে পড়ে, জানি না তাদের অবস্থা কীরকম হয়। দেখো কীভাবে মালপত্রগুলো বয়ে নিয়ে উঠছে, কিন্তু এখানে কোনো রকম কোনো গাড়ির কোনো সুব্যবস্থা নেই, সম্পূর্ণটাই পায়ে হেঁটে। এখন জল নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, বন্যা নেই, কোনো কিছু নেই, তাতেই আমাদের এরকম অবস্থা হয়েছে। তাহলে বর্ষাকালে এখানকার মানুষজনের কীরকম কী অবস্থা হয়। সম্পূর্ণ জিনিস, সম্পূর্ণ খাওয়ার দাওয়ার যা কিছুই বলো না কেন, এদের সম্পূর্ণটাই কিন্তু নিচ থেকে এইভাবে বয়ে বয়ে উঠিয়ে তুলতে হয়। আমরা জাস্ট সমতলে থেকে আমাদের এরকম কষ্ট হয়, তাহলে এরা পাহাড়ি এলাকায় থেকে এদের কষ্টটা কীরকম। তো আবার একটু বসে আবার জার্নি স্টার্ট করলাম। তো প্রায় আমরা লেপচাখা চলে এসেছি। এখান থেকে হোমস্টেগুলো স্টার্ট হয়ে গেছে, হোমস্টেগুলোর ডিটেলস, ফোন নাম্বার ওখানে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকেও যোগাযোগ করে নিতে পারো। প্রত্যেকটা হোমস্টে কিন্তু খুব সুন্দর, আর এখানকার মানুষজনের ব্যবহারও কিন্তু অনেকটা সুন্দর। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটাও কিন্তু অসাধারণ ছিল, খুব সুন্দর, সবথেকে এক্সপেন্সিভ হোমস্টে এই হোমস্টেটাও কিন্তু খুব সুন্দর। এখান থেকেও কিন্তু ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমরা যেই হোমস্টেটাতে ছিলাম ওইখান থেকে জয়ন্তী রিভারের ভিউ পয়েন্টটা কিন্তু আরও সুন্দর। আমাদের হোমস্টে ডিটেলসটা আমি নিশ্চয়ই দেবো এই ভিডিওতে, প্লিজ তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা। তো চলো কথা বলতে বলতে মোটামুটি ক্লান্ত হয়ে গেছে। এই হোমস্টেগুলো মাঝে মাঝে নতুন হচ্ছে এখনও, তো সেই কারণেই এখনও কমপ্লিট হয়নি, তাই এর কোনো ডিটেলস দিতে পারলাম না। যেগুলো পুরনো আছে সেগুলোর ডিটেলস তোমাদেরকে প্রত্যেকটাতে দিয়ে দিলাম। আর প্রত্যেকটা হোমস্টের সঙ্গে কিন্তু এখানে একটা করে দেখো ছোট্ট ছোট্ট দোকান আছে। যেহেতু এদের সব কিছু নিচ থেকে বয়ে উঠাতে হয়, সেই কারণে হাতের কাছে চাইলেই সব কিছু পাওয়া যায় না, সেই কারণেই হচ্ছে এদের প্রত্যেকটা হোমস্টের সঙ্গে কিন্তু একটা ছোট্ট ছোট্ট করে দোকান আছে। আর পরিবেশটা দেখো কীরকম হয়ে গেল। আর নিচে ছিলাম যখন তখন রোদ্দুর ছিল, পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে দেখো কেন মেঘমেঘ হয়ে গেল। এখানে একটা মনস্ট্রি আছে, সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে ঘুরিয়ে দেখাবো। আগে আমাদের হোমস্টেতে যাওয়া যাক। তো আমাদের হোমস্টেটা দেখো ওই যে ওই দিকটাতেই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। জাস্ট অসাধারণ একটা জায়গাতে আমাদের হোমস্টেটা দিয়েছে, এত সুন্দর মানে ভাবতেই পারিনি। জাস্ট আমরা ছবিতে দেখে বুকিং করেছি, কিন্তু আসার পরে যে আরও এত সুন্দর লাগবে সেটাই জাস্ট ভাবতে পারিনি। দেখো এখান থেকে আমাদের হোমস্টের ভিউ পয়েন্টটা দেখো কত সুন্দর লাগছে। জয়ন্তী রিভারটা দেখো মোটামুটি ভিডিওতে দেখা যাচ্ছে, চোখে আর একটু ভালো দেখা যাচ্ছিলো, যেহেতু মেঘমেঘ হয়ে গেছে, চারিদিকের আকাশটা ঘোলা ঘোলা হয়ে গেছে, সেই কারণে এত ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। কিন্তু আকাশ যদি ক্লিয়ার থাকে, পুরো ক্লিয়ার জয়ন্তী রিভারটা দেখা যায়। এরকম ভিউ পয়েন্ট যদি ঘুম থেকে উঠে দেখা যায় তাহলে কীরকম লাগবে। এই যে এনার হচ্ছে এই হোমস্টেটা, অনেকগুলো রুম আছে, তার মধ্যে এই রুমটা আমাদের বুকিং করা হয়েছিল। যেহেতু আমরা 4 জন ছিলাম, সেহেতু এরকম দুদিকে 2টো বেড নেওয়া হয়েছিল। এই রুমের মধ্যে সব থেকে সুন্দরটা হচ্ছে এই বারান্দাটা। এই বারান্দা থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, জয়ন্তী রিভার বলো, পাহাড় বলো, এত মনোরম দৃশ্য দেখা যায়, সেটা তোমাদেরকে আর কী ভাষায় বোঝাবো। যতক্ষণ না তোমরা যাবে ততক্ষণ হয়তো তোমরা বুঝতে পারবে না। তো চলো, ক্লান্ত হয়ে গেছি অনেক ঘুরে ঘুরে, খিদেও পেয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে দুপুরের খাওয়া দাওয়া সারা যাক। তখন কিন্তু বেলা বেজে গেছে প্রায় 3টের মতন। চলো হোটেলের ডিটেলসটা আগে তোমাদেরকে সঙ্গে শেয়ার করে নিই। এখান থেকে চাইলেই কিন্তু তোমরা ফোন করে যোগাযোগ করে কিন্তু চলে যেতে পারো। যে লেপচাখা আলিপুরদুয়ারে মাউন্টেন ভিউ হোমস্টে, এটা আমাদের এই হোমস্টেটাতে আমরা ছিলাম। আর এই যে ওপরে বারান্দাটা দেখছো, এই রুমটার মধ্যেই আমরা ছিলাম। হোমস্টেটা কিন্তু অসাধারণ ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। ওরা যা খায় সেটাই বানিয়ে দেয়, তুমি যদি কিছু বলো সেটা ওরা এক্সট্রা করে বানিয়ে দেয়। কিন্তু অদ্ভুত কিছু খাওয়ার চাইলে তো ওরা বানিয়ে দিতে পারবে না, যেহেতু ওদের হাতের কাছে সব কিছু থাকে না। ওরা মোটামুটি বানিয়ে দিতে পারবে এই ধরনের খাওয়া চাইলে, কিন্তু ওরা খুব সুন্দরভাবেই বানিয়ে পরিবেশনা করে। আর যেখানে খেতে বসেছি সেখান থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ। চলো, ঝটপট খিদে পেয়ে গেছে, মুখের সামনে যা খাবার এসছে সেটাই মনে হচ্ছে রাজকীয় খাবার। এত কম খরচে এত সুন্দর ঘুরবো সেটাও ভাবতে পারিনি। চলো টাটা।